ভবিষ্যতের মুসলিম বিশ্ব কার হাতে সুরক্ষিত? রিসেপ তাইপ এরদোগান নাকি মোহাম্মদ বিন সালমান? কার কাছে মুসলিম বিশ্ব নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রয়েছে? দুইটি শক্তিশালী পুরুষ, দুইটি ভিন্ন রাজ্যের রাজা, দুইটি ভিন্নরূপী দর্শন মুখোমুখি দাঁড়িয়ে। রিসেপ তাইপ এরদোগান হচ্ছেন ওসমানীয় সাম্রাজ্যের গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন দেখানো কৌশল রাজনীতিবিদ, যিনি যুদ্ধের ময়দানে পরীক্ষিত মুসলিম উম্মার পক্ষে জোরালো কণ্ঠ তুলতে পারেন। অন্যদিকে রয়েছে মোহাম্মদ বিন সালমান, যিনি এক স্বপ্নদ্রষ্টা যুবরাজ, যার হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী সাম্রাজ্য, যার উচ্চবিলাস যেন মরুভূমির বালির মতো অসীম। তুরস্ক এবং সৌদি আরব দুই দেশই মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। তবে এই দুই দেশের মধ্যে সামরিক অর্থনৈতিক দিক থেকে কোন দেশ এগিয়ে? এরদোগান নাকি মোহাম্মদ বিন সালমান? কার নেতৃত্ব মুসলিম বিশ্বের জন্য কার্যকরী? তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক কেন এতটা উত্থান পতন? এই সব কিছুর উত্তর নিয়ে আজকে আমাদের ভিডিও। তার আগে আপনি কাকে ভোট দিবেন, মোহাম্মদ বিন সালমান নাকি এরদোগান? কমেন্টে তাড়াতাড়ি নাম লিখে ফেলুন। তুরস্ক দেশটি এক সময়কার ওসমানীয় সাম্রাজ্যের কেন্দ্রস্থল। এরদোগানের চোখে সেই স্বপ্নের ছায়া যেখানে মুসলিম বিশ্ব একত্র হবে তুরস্কের পতাকার নিচে। তিনি শুধুমাত্র একজন নেতা নন, তিনি এক যোদ্ধা। তিনি যুদ্ধক্ষেত্রে পরীক্ষা দিয়ে সিরিয়া, লিবিয়া, আজারবাইজান, এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধে। তার হাতের অস্ত্র শুধুমাত্র রাজনীতি নয়, তার হাতে রয়েছে বাইরাক্তার ড্রোন, যা যুদ্ধের আকাশে সুনামি তুলেছে। অন্যদিকে সৌদি আরব হলো ইসলামের পবিত্র ভূমি, যার হাতে রয়েছে অশেষ ধন সম্পদ। মোহাম্মদ বিন সালমান নতুন যুগের এক শাসক, যিনি রাজতন্ত্রকে আধুনিকতার মোড়কে ঢেকে দিয়েছেন। তিনি আকাশচুম্বী ভবন, হাইটেক নগরী নিয়ম আর তেলের বাইরে এক শক্তিশালী সৌদি সাম্রাজ্য গড়ে তোলার স্বপ্ন দেখেন। তুরস্ক এবং সৌদি আরবের সামরিক শক্তির তুলনা করলে দেখা যায় তুরস্ক সামরিকভাবে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ এবং অভিজ্ঞ, যেখানে সৌদি আরবের শক্তি মূলত উন্নত অস্ত্র আমদানির ওপরে নির্ভরশীল। তুরস্কের সেনাবাহিনী আকারে বড়, যেখানে 10 লাখের ওপরে সক্রিয় ও রিজার্ভ সৈন্য রয়েছে, যা তুরস্ককে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তি করে তুলেছে। অন্যদিকে সৌদি আরবের সক্রিয় সেনা সংখ্যা তুলনামূলকভাবে কম, প্রায় 2 লক্ষের কাছাকাছি। যদিও সৌদি আরবের সামরিক বাজেট তুরস্কের থেকে অনেক বেশি, কিন্তু সৌদি বাহিনীর দক্ষতা ও স্বয়ংসম্পূর্ণতা তুলনামূলকভাবে দুর্বল। তুরস্ক নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে যথাযথভাবে সক্ষম হয়েছে, যা দেশটিকে যুদ্ধের জন্য নির্ভরশীলতার বাইরে নিয়ে গিয়েছে। তারা নিজস্ব ড্রোন, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, কামান এবং বিভিন্ন যুদ্ধাস্ত্র তৈরি করে থাকে। বিশেষ করে তুরস্কের তৈরি বাইরাক্তার ড্রোন সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করেছে। এই বাইরাক্তার ড্রোন আজারবাইজান এবং লিবিয়ার মতো দেশ ব্যবহার করছে। সৌদি আরবের নিজস্ব প্রতিরক্ষা শিল্প তেমন শক্তিশালী নয়। তারা মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স থেকে উন্নত অস্ত্র আমদানি করে, যার ফলে যুদ্ধকালীন সময়ে অস্ত্র সরবরাহ ব্যাহত হলে দেশটি সমস্যায় পড়তে পারে। যুদ্ধের বাস্তব অভিজ্ঞতার দিক থেকেও তুরস্ক অনেক এগিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে তারা সিরিয়া, ইরাক, আজারবাইজান এবং লিবিয়ার যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, যা তাদের সেনাবাহিনীর সক্ষমতা অনেক বাড়িয়েছে। অন্যদিকে সৌদি আরব ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে, কিন্তু সেখানে তারা খুব বেশি সাফল্য দেখাতে পারেনি। সৌদির যুদ্ধ কৌশল তেমন একটা কার্যকারী নয়। তারা মূলত আমদানি করা অস্ত্রের উপরে নির্ভরশীল এবং তারা প্রশিক্ষণের দিক থেকেও পিছিয়ে। কৌশলগত মিত্রতার দিক থেকে তুরস্ক ন্যাটো সদস্য হওয়ার কারণে পশ্চিমা সামরিক প্রযুক্তির সহজলভ্যতা পায়। একই সঙ্গে দেশটি রাশিয়া, কাতার ও পাকিস্তানের সাথেও সামরিক সহযোগিতা রয়েছে। অন্যদিকে সৌদি আরবের প্রধান বন্ধু দেশ হচ্ছে আমেরিকা, যুক্তরাজ্য এবং ফ্রান্স। পাশাপাশি ইসরায়েলের সাথেও সামরিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। সৌদি আরবের তেল ভিত্তিক অর্থনীতি তাদের বিশাল বৈশ্বিক প্রভাব দিয়েছে। মুসলিম বিশ্বের অনেক দেশ সৌদি আরবের বিনিয়োগ ও অনুদানের উপরে নির্ভরশীল। সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ, যা তাদের আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছে। এদিকে তুরস্কের অর্থনীতি বৈচিত্র্যময়, তবে সম্প্রতি তারা কিছু সমস্যায় পড়েছে, যেমন অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন এবং হাই ইনফ্লেশন এরদোগানের জন্য বড় চ্যালেঞ্জ। তুরস্ক প্রযুক্তি, প্রতিরক্ষা এবং পর্যটনের মাধ্যমে নিজেদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সৌদি আরব মুসলিম বিশ্বের পবিত্রতম শহর মক্কা ও মদিনার রক্ষক হিসেবে বিশ্বের মুসলমানদের কাছে বিশেষ ধরনের মর্যাদা পায়। হজ এবং উমরা পরিচালনার মাধ্যমে সৌদি আরব মুসলিম বিশ্বের ওপর একটি অনন্য ধর্মীয় কর্তৃত্ব বজায় রাখে। অন্যদিকে তুরস্কের ইসলামিক ঐতিহ্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওসমানীয় সাম্রাজ্যের ঐতিহাসিক প্রভাব। অনেক মুসলমানের কাছে এটি ইসলামী নেতৃত্বের ঐতিহ্যবাহী
উত্তরাধিকারী বলে বিবেচিত। তবে তুরস্কের ইসলামিক নেতৃত্ব সৌদির মতো আনুষ্ঠানিক নয়, এটি ধর্মীয় চেয়ে রাজনৈতিক বেশি। এরদোগান ফিলিস্তিন ইস্যুতে সবথেকে কঠোর নেতা। তিনি প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেন, তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করেন। এই কারণে অনেক মুসলিম তাকে মুসলিম বিশ্বের প্রকৃত নেতা হিসেবে দেখে। অন্যদিকে সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে। যদিও তারা প্রকাশ্যে ফিলিস্তিনকে সমর্থন করছে, তবে গোপনে তারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, যা মুসলিম বিশ্বের একাংশের মধ্যে নেতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করেছে। তুরস্ক ও সৌদি আরবের সম্পর্কের উত্থান পতন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও ইসলামিক বিশ্বের নেতৃত্বের প্রতিযোগিতার সঙ্গে গভীরভাবে জড়িত। ঐতিহাসিকভাবে ওসমানীয় সাম্রাজ্যের সময়ে সৌদি অঞ্চলের বিভিন্ন অংশ তুরস্কের শাসনের অধীনে ছিল, যা এক ধরনের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব তৈরি করেছিল। তবে বর্তমান সময়ে এই দুই দেশের সম্পর্ক নানা পর্যায়ে পরিবর্তিত হয়েছে, কখনো বন্ধুত্বপূর্ণ, কখনো প্রতিদ্বন্দ্বিতামূলক, আবার কখনো শীতল সম্পর্কের মধ্য দিয়ে গিয়েছে। 1970 এবং 80-র দশকে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। এ সময় দুই দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল। তারা সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিহত করতে একসঙ্গে কাজ করছিল। সৌদি আরব তুরস্কের অর্থনীতিতে বিনিয়োগ করেছিল এবং দুই দেশই ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য হিসেবে যোগ দিয়েছিল। 1990 সালে সৌদি আরব এবং তুরস্কের মধ্যে কিছু মতপার্থক্য দেখা দেয়। একদিকে তুরস্ক ইসলামপন্থী ও ধর্মনিরপেক্ষ নীতির মধ্যে ভারসাম্য রাখতে চেয়েছিল, অন্যদিকে সৌদি আরব কট্টর ইসলামিক নীতি অনুসরণ করছিল। তুরস্কের ধর্মনিরপেক্ষতা ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সৌদি নেতৃত্বের কাছে সন্দেহজনক মনে হয়েছিল। 2002 সালে রিসেপ তাইপ এরদোগান ক্ষমতায় আসার পর তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনরায় উষ্ণ হয়। এই সময় তুরস্কের অর্থনীতি শক্তিশালী হতে শুরু করে এবং মধ্যপ্রাচ্যের প্রভাব বাড়তে থাকে। সৌদি এবং তুরস্ক তখনও বেশ কয়েকটি বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি করে। তবে 2010 সালের দিকে আরব বসন্ত শুরু হলে সম্পর্ক আবারও নতুন দিকে মোড় নেয়। আরব বসন্তের সময় তুরস্ক মুসলিম ব্রাদারহুডের মতো ইসলামপন্থী দলগুলোকে সমর্থন করে, যা সৌদি আরবের জন্য হুমকি হিসেবে দেখা দেয়। আর সৌদি আরব মুসলিম ব্রাদারহুডকে নেতিবাচকভাবে দেখে, কারণ তারা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে উস্কে দেয়। ফলে মিশরের মোহাম্মদ মুরসির সরকারকে তুরস্ক সমর্থন করলেও সৌদি আরব তাকে উৎখাতকারী জেনারেল সিসি সরকারকে সমর্থন দেয়। এই ঘটনায় মূলত দুই দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করে। 2017 সালে কাতার সংকটের সময় তুরস্ক কাতারের পাশে দাঁড়ায়, যেখানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে। তুরস্ক কাতারের সেনা মোতায়েন করে, যা সৌদি আরবের জন্য কৌশলগতভাবে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 2018 সালে ইস্তানবুলের সৌদি কনসুলেটের সাংবাদিক জামাল খাস হত্যাকাণ্ডের ঘটনা দুই দেশের সম্পর্ককে একেবারে তলানিতে নামিয়ে নেয়। তুরস্ক এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে, যা সৌদি নেতৃত্বের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। এরপর থেকে সৌদি আরব তুরস্কের পণ্য বর্জন সহ বিভিন্ন অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করতে থাকে। 2021 সালের পর থেকে তুরস্ক আর সৌদি আরব আবারও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে। 2022 সালে এরদোগান সৌদি আরব সফর করেন এবং মোহাম্মদ বিন সালমানও তুরস্ক সফর করেন। দুই দেশ আবারও তাদের সম্পর্ক ঠিক করার চেষ্টা করে। বৈশ্বিক রাজনীতি পরিবর্তনের কারণে তুরস্ক ও সৌদি আরব নিজেদের মধ্যে প্রতিযোগিতা কমিয়ে একে অপরের সঙ্গে কৌশলগত সমঝোতা করতে শুরু করে। তবে একটা প্রশ্ন থেকে যায়, মুসলিম বিশ্বের নেতৃত্ব কি শুধু শক্তি আর সম্পদের উপর নির্ভর করে, নাকি সেই নেতার দরকার যিনি মুসলিম উম্মার স্বার্থ রক্ষা করতে সবসময় সব জায়গায় প্রস্তুত? যদি তাই হয়, তবে এরদোগান আজকের মুসলিম বিশ্বের সেই নেতা যিনি কথার থেকে কাজে বেশি বিশ্বাসী। আর যদি আধুনিকতা, অর্থনীতি ও কৌশলগত জোট গঠনের ওপর মুসলিম বিশ্বের নেতৃত্ব নির্ভর করে, তাহলে মোহাম্মদ বিন সালমান সেই ভবিষ্যতের স্থপতি। এখন আপনারা কাকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে দেখতে চান, কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।